ডিপোজিটর শেয়ার হোল্ডার সকলের যে ইন্টারেস্টটা সেটা প্রোটেক্ট করবে স্বতন্ত্র পরিচালক। কোনো ধরনের রেগুলেটরিজ হলে সেটাকেই সেই স্টপ করবে। এখন আপনি যাদেরকে চুজ করছেন, আইদার আপনার ফ্যামিলি মেম্বার, ডিস্টেন্স রিলেটিভ অথবা বন্ধু। আমি অনেক কোম্পানিতে দেখেছি, হিস্ট্রিতে পড়েছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এখন যেটা হয় যে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ডিপেন্ডেন্ট। বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাপয়েন্টমেন্টে, তাকে রিমুভ করা বোর্ড চাইলেই পারবে না। এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে যদি গলদ না হয় তাহলে কিন্তু তাদের রোলটা তারা ডিসচার্জ করতে পারে ভেরি এফিশিয়েন্টলি। ব্যাংক অফ সিঙ্গাপুর, সেখানে 5 জনের মধ্যে 4 জনই হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। কম্পিটেন্ট বোর্ড করতে হলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের নাম্বারটা বাড়াতে হবে। দর্শক, আপনাদের স্বাগত আমাদের টিবিএস বিজনেস লতে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব স্বতন্ত্র পরিচালক নিয়ে। এই যে স্বতন্ত্র পরিচালক, আপনারা জানবেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক 2টি গাইডলাইন দিয়েছে। একটি হলো ব্যাংকিং সেক্টরের জন্য, ব্যাংকগুলোর জন্য, একটি হলো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য, যে স্বতন্ত্র পরিচালক কারা হবেন, তাদের যোগ্যতা কি এবং তাদের রেসপন্সিবিলিটি কি। তো স্বতন্ত্র পরিচালক আসলে এই যে এত আলোচনা স্বতন্ত্র পরিচালক নিয়ে এবং বাংলাদেশ ব্যাংকের এত কনসার্ন, এত বড় বড় গাইডলাইন দিচ্ছে স্বতন্ত্র পরিচালক, এটা নতুন কিছু নয়। এর অনেক আগে থেকেই স্বতন্ত্র পরিচালক বিষয়টি রয়েছে। বিভিন্ন কোম্পানির বোর্ডে স্বতন্ত্র পরিচালক দেওয়া হয়। তো আমরা আজকে জানবো এই স্বতন্ত্র পরিচালক আসলে বেসিক্যালি তাদের কাজটা কি, কেন স্বতন্ত্র পরিচালক এত গুরুত্বপূর্ণ, এবং এই যে ব্যাংক এবং নন ব্যাংকের বোর্ডে যে স্বতন্ত্র পরিচালক বসানো হচ্ছে, তারা আপনার ডিপোজিটরদের স্বার্থ কতটা রক্ষা করতে পারছে, তাদের ভয়েস কতটা রেইজ করতে পারছে, এবং তাদের কতটা এম্পাওয়ার্ড করা হয়েছে এই ডিপোজিটরদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে। আমরা সেই বিষয়গুলোই আজকে জানবো। এই গাইডলাইন এবং এই সংশ্লিষ্ট আইনগুলো কি বলে সেসব বিষয় নিয়ে আজকে আমরা টুকিটাকি সব কিছু জেনে নিব। আমরা কথা বলবো আজকে এম মাসুম, তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। আমরা তার কাছ থেকে জানবো আসলে স্বতন্ত্র পরিচালক এই কনসেপ্টটা নিয়ে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। তো আমরা একটু শুরু করি যে এই যে স্বতন্ত্র পরিচালক নিয়ে বাংলাদেশ ব্যাংক বিশাল বিশাল গাইডলাইন দিয়েছে, তাদের যোগ্যতা, তাদের কর্তব্য, দায়িত্ব এসব নিয়ে। তো আগে আমরা জানি যে স্বতন্ত্র পরিচালক কেন দেয়া হয়, এই কনসেপ্টটা কোথা থেকে আসলো? আসলে এটা আমাদের যেমন যদি ওল্ড যে কনসেপ্ট যে কোম্পানির, সেটা যদি ধরা হয় তাহলে আপনার যদি কোম্পানি থাকে আপনি তখন বলতেন যে এটা আমার কোম্পানি, এটার সমস্ত কিছু আমার, এই যে আমিত্ব ইস্যুটা ছিল। কিন্তু পরে এই মিথটা চেঞ্জ হয়ে যেটা আসছে যে কোম্পানি ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, এবং সোশ্যাল ইনস্টিটিউশন মিনস এখানে সকলেরই রাইট থাকবে। যেমন যারা শেয়ার হোল্ডার তাদেরও রাইট থাকবে, যারা এখানে আপনার ডিপোজিটর বা যদি যারা ক্রেডিটর বা যারা সাপ্লায়ার, অল এই স্টেক হোল্ডার এই কোম্পানির সাথে যতজন আছে সকলেরই এটা রাইট থাকবে। সেই জন্যই এটার কনসেপ্টটা হলো সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবে। আমরা যদি এশিয়াতে দেখি এই কর্পোরেট গভর্নেন্সের ইস্যুটা বা এই যে ইন্ডিপেন্ডেন্টের ডাইরেক্টরদের ইস্যুটা, এটা 90s দিক থেকে শুরু হয়। এবং আপনি যদি দেখেন 1997 এবং 98 এই টাইমটাতে শ্রীলঙ্কা এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সাথে সাথে 2002 দিকে দেখা যায় যে পাকিস্তান। এরপরে আমরা 2004 এই র্যালিতে আসি। তখন 2006 প্রথম কর্পোরেট গভর্নেন্স, যেটা আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখান থেকে, দেন এটাকে আবার আপডেট ভার্সন করা হয় 2012, দেন এটাকে 2018 আপডেট করা হয়। কিন্তু এখন যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক, যেহেতু দেখা যাচ্ছে যে অনেক ধরনের কারাপশন এবং ইরেগুলারিটিস এই ইনস্টিটিউশনগুলিতে ঘটছে, কারণ ওই যে কনসেপ্টটা যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইটস এ সোশ্যাল ইনস্টিটিউশন, এখানে যারা থাকবে, যারা এটাকে রান করবে, তাদের অনলি তারা হলো কাস্টোডিয়ান। তাহলে তার দায়িত্ব হবে যে কিভাবে রান করে, সেই রান করাটা। কিন্তু সে কখনোই এটা ভাববে না যে এটা তার নিজের কোম্পানি, বিকজ ইটস এ সোশ্যাল ইনস্টিটিউশন। সেই জন্যই এই আপনার স্বতন্ত্র পরিচালক আনা হলো। এই স্বতন্ত্র পরিচালক কারা অ্যাকচুয়ালি কী করবে? এই স্বতন্ত্র পরিচালকরা অ্যাকচুয়ালি
এই যে যারা ডিপোজিটর এখানে থাকবে, যারা শেয়ার হোল্ডার থাকবে, বা এই যে ক্রেডিটররা থাকবে এবং অন্যান্য সাপ্লায়ার, এই সকলের যে ইন্টারেস্টটা সেটা প্রোটেক্ট কি করবে এই আপনার স্বতন্ত্র পরিচালক বা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। এবং সে কাজটা কি হবে, তার কাজটা হলো অ্যাজ এ সিকিউরিটি, বা আপনি বলতে পারেন যে গেটকিপার, যে যত ধরনের ইরেগুলারিটিস সেইটাকে সে সুপারভাইজ বা সুপারভিশন করবে, যে কোনো ধরনের ইরেগুলারিটিস হলে সেটাকেই সেই স্টপ করবে। এটা আপনি বলতে পারেন যে আমাদের আমি সহজভাবে যদি বলি, একটি প্রাইভেট ব্যাংকে, সাপোজ ন্যাশনাল ব্যাংক একটি খুবই একটা ভালনারেবল অবস্থায় আছে এখন এই মুহূর্তে, তো ন্যাশনাল ব্যাংকের বোর্ডে যারা আছেন তারা তো সকলেই আসলে তারা নিজেদের ইন্টারেস্ট সার্ভ করবেন, তারা সকলেই আসলে ওই ব্যাংকের শেয়ার হোল্ডার। তারা হয়তো বিভিন্নভাবে লোন করাপশনের সঙ্গে ইনভলভ থাকে, বা অনৈতিকভাবে অনেক লোন পাস করে দিবেন, বা ডিপোজিটরদের স্বার্থ নিয়ে তারা খুব একটা হয়তো চিন্তা নাও করতে পারেন। সেই দিক থেকে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যার ওই কোম্পানির সাথে কোনো স্বার্থ থাকবে না, সংশ্লিষ্ট থাকবে না, উনি ওখানে অ্যাপয়েন্টেড থাকবেন, যিনি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে উনি প্রোটেক্ট করবেন। এটাই তো, যেমন আমরা দেখি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কিন্তু তার যে নতুন যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনে কয়েকটি বিষয় আমরা দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে ইনসেন্টিভাইজ করা হয়েছে, তাদের মান্থলি একটা রেমুনারেশন দেওয়া হয়েছে 50,000 টাকা, এবং প্রত্যেক পার মিটিংয়ে উনি 10,000 টাকা করে পাবেন। অর্থাৎ তার জন্য একটা রেসপন্সিবিলিটি বোধ আসে। এর আগে কিন্তু এই ধরনের কোনো ইনসেন্টিভ ছিল না, তাদের মানে টাকার অঙ্কে এরকম কিছু ছিল না, সেটা এবার বাংলাদেশ ব্যাংক দিয়েছে। তো স্টিল এখানে তারা বলছে, বাংলাদেশ ব্যাংক, যে তারা এ ধরনের কোনো ঘটনা হলে বা অনিয়ম হলে বা ডিপোজিটরদের স্বার্থ ক্ষুণ্ণ এরকম কিছু হলে তারা বাংলাদেশ ব্যাংকে জানাবে, বা এবং বাংলাদেশ ব্যাংকও যদি পায় তাদের যে কোনো ইনভেস্টিগেশনে যে স্বতন্ত্র পরিচালকরা আসলে এগুলোর সঙ্গে নিজেরাই ইনভলভ ছিলেন, তাহলে তারাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু এইটা আসলে কতটা এম্পাওয়ার্ড করেছে তাদেরকে? আমাদের যেই অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, স্বতন্ত্র পরিচালক, এই যে কোম্পানির সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় থাকবে না, তারা এখানে বলেছে তাদের এলিজিবিলিটিগুলো বলেছে, কারা কারা হতে পারবে, সেইগুলো কি আসলে মানে কতটা যৌক্তিক হয়েছে আমাদের পার্সপেক্টিভে? আসলে আপনাকে প্রথমে যে কোনো কিছু করতে হলে আপনাকে ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। তাহলে আপনি দেখবেন যে বেটার ম্যানেজড যে কান্ট্রিগুলি, সেখানকার একটা এক্সাম্পল যদি আপনি আনেন, ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়ার এক্সাম্পল যদি এখানে আনেন, ওরা কি করে, ওদের 2019-এ ডাটা ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরসদের একটা রুল হয়, এবং সেটা সেকশন 150 অনুযায়ী ওদের 2013 আইনের, কোম্পানি আইনের, সেখানে যেটা করা হয়েছে যে একটা ডাটা ব্যাংক থাকে, যারা ইচ্ছুক, যাদের প্রি রিকুইজিট কোয়ালিফিকেশন আছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র পরিচালক হতে চায়, তারা এই ডাটা ব্যাংকে রেজিস্টার করার পরে তাদের একটা অনলাইন টেস্ট হয়। এবং অনলাইন, কারণ আপনি যখন একটা কোম্পানিকে রান করতে চান, আপনাকে তো জানতে হবে আসলে কোম্পানি রান করে কিভাবে। তাহলে কোম্পানি আইন জানতে হবে, সিকিউরিটিজ ল জানতে হবে, অ্যাকাউন্টেন্সি জানতে হবে, নাহলে আপনি ব্যালেন্স শিট বুঝবেন কিভাবে। সেই জন্য একটা অনলাইন টেস্ট হয়। যখন ওই অনলাইন টেস্টে আপনি পাস করবেন, তখন আপনার একটা লিস্ট হয় যে এতজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে চায়। তাই এই লিস্ট অনুযায়ী, যেটাকে ডাইরেক্টর ইন্ডেক্স লিস্ট বলা হয়, ডিন লিস্ট বলা হয়, সেখান থেকে যার যার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্রয়োজন, যেই কোম্পানির, তারা ওই কোয়ালিফিকেশন অনুযায়ী তার যেই রিকোয়ারমেন্ট, যেমন ধরেন একজনের ফাইন্যান্স মেজর লাগবে, বা একজনের ল ভালো জানে তেমন একজনকে লাগবে, তাহলে এইটা দেখে আপনি সেই অনুযায়ী একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিচ্ছেন। তাহলে আপনার প্রসেসটাই হচ্ছে কিন্তু নিউট্রাল। আপনি জানেন না আগে থেকেই যে ওই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কে, কারণ আপনি ওই ডিন লিস্ট থেকে নিয়েছেন এবং তার কোয়ালিফিকেশন প্রি রিকুইজিট দেখেই নিয়েছেন। এবং এই যে কোম্পানির কাছে, সেই কোম্পানির কাছেও কিন্তু সে দায়বদ্ধ থাকবে না প্রথম থেকে, যে মালিক পক্ষের কাছে যে তারা তাকে নিয়ে আসছে, তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আসলে তাই না। তাহলে যেটা হলো যে আননোন, যেটা আমরা বলি কানেক্টিং পারসন হওয়া যাবে না, তাহলে তারা একজন আরেকজনের সাথে কানেক্টেড না কোনোভাবে। তাহলে ওই প্রসেসে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আপনার কোম্পানিতে নেওয়া হয়, তখন সে কি করবে, সে কিন্তু আসলে জানে তার রাইট এবং লায়াবিলিটি, তার ডিউটি, রেসপন্সিবিলিটি সব তার জানা। তখন সে কিন্তু কোম্পানির যে কোনো ইরেগুলারিটিসে কিন্তু ইন্টারফেয়ার করতে পারবে। আপনি হয়তোবা দেখেছেন ইন্ডিয়ার ভেরি বিগ স্ক্যাম, সাথে একটা কোম্পানি, তারপরে এনরন, এইসব জায়গায় প্রথমে দেখা গিয়েছে যে এই কোম্পানিগুলি খুব ভালোভাবে পারফর্ম করছে, বাট অ্যাট দ্য এন্ড পরে দেখা যায় যে তাদের এই ব্যালেন্স শিট যেগুলি সব ফেক
অ্যামাউন্ট বানানো, তাহলে এই জিনিসগুলি ধরতে পারবে কে, যার এইটার প্রিরিকুইজিট বা কোয়ালিফিকেশন আছে, এবং সেইটা আপনাকে মেক শিওর করতে হবে। বাংলাদেশ ব্যাংক এখন যেটা নিয়েছে, ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, যে এম্পাওয়ার করা। এবং এটার সাথে সাথে দুটো জিনিস আমাকে বলতেই হয়, যেটা একটা হলো যে বাংলাদেশ ব্যাংক এখানে অ্যাপয়েন্টমেন্ট, যেটা প্রসেসটা হলো যে আগে যেটা ছিল না, যে বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, এক হলো অ্যাপয়েন্টমেন্টে, দ্বিতীয় হলো যে তাকে রিমুভ করা বোর্ড চাইলেই পারবে না, কারণ বোর্ড বাংলাদেশ ব্যাংকে উইথ রিজন লিখতে হবে, বাংলাদেশ ব্যাংক অ্যাকচুয়ালি রিমুভ করতে বলবে, রিমুভ করতে পারবে কি পারবে না, এই জায়গাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে এম্পাওয়ার করা হয়েছে। প্লাস আপনার যেটা অবশ্যই আমাকে এটা বলতে হবে যে রিমুনারেশনের ব্যাপারটা, সেটা একটা ভালো ইয়ে, কিন্তু আপনি যখন ফিল্টার করবেন, যখন কোম্পানিকেই দায়িত্ব দিচ্ছেন তুমি চুজ করো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এখন আপনার কোনো ডাটাবেজ নাই, তাহলে সে তার বন্ধু, ফ্রেন্ডস, আত্মীয়, রিলেটিভ বা যে কেউ এই ধরনের লোকজনকেই আনবে, যেখানে অলরেডি তারা প্রিরিকুইজিট বা কানেক্টেড। যদি কানেক্টেড হয় তাহলে অটোমেটিক্যালি যেটা হয়, সে ওই যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার অনুগতটা হয় স্বাভাবিক। তাহলে আমরা যেটা বলি যে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেই ইন্ডিপেন্ডেন্সিটা কিন্তু থাকবে না, তখন দেখা যাবে এটা ডিপেন্ডেন্সি হয়ে যায়। আরেকটা যেটা বাংলাদেশ ব্যাংক আমাকে বলতেই হয়, যেটা 2023 যেই সার্কুলার, যেটা 24-এর যেই সার্কুলার, এই সার্কুলারে যেটা হলো যে হাইয়েস্ট যদি 20 আপনার যদি বোর্ডে হয়, তাহলে তারা 3 পর্যন্ত নিতে পারবে। এইটা হলো সিকিউরিটি এক্সচেঞ্জের রুলস, যে কর্পোরেট গভর্নেন্স 2018 অনুযায়ী। বাংলাদেশ ব্যাংক বলছে 20 জন থাকলে 3 জন নিতে পারবে, আর না হলে 2 জন। কিন্তু আপনি যদি ডেভেলপড কান্ট্রির মোরলেস, যদি ধরেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের 2000 কর্পোরেট গভর্নেন্স কোড, যেটা 2003 যদি আমরা দেখি, বা যদি আপনি অস্ট্রেলিয়ান যে ওদের কর্পোরেট গভর্নেন্স, বা আপনি যদি এটাকে কি বলে নিউ ইয়র্ক সাথে অস্ট্রেলিয়ান এবং ইন্ডিয়ান, এদের যদি দেখেন, ইভেন হংকংয়েরটাও দেখেন কর্পোরেট গভর্নেন্স কোড, এখানে মোরলেস আপনি দেখবেন যে অন অ্যান অ্যাভারেজ অ্যাবোভ 50% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস থাকে, ইভেন অ্যাবোভ 50%। ইভেন ইন্ডিয়ার একটা রিসার্চে আসছে যে তাদের অন অ্যান অ্যাভারেজ লিস্টেড কোম্পানিগুলিতে তাদের অ্যাভারেজ 10 জন করে হলো বোর্ড, তাহলে 10 জনের মধ্যে দেখা গিয়েছে যে 50% অ্যাবোভ, মানে 5 জনের উপরে হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। এবং তখন কিন্তু ওদের ভোটিং রাইটটাও অনেক বেশি হয়, যে উনি হয়তো একটা অবজেকশন দিচ্ছেন বোর্ডে, কিন্তু ওনার তো ভোটিং রাইট মাত্র যদি 20 জনের মধ্যে 2 জন থাকে, 2 জন অবজেকশন দিয়ে তার সেটা আসলে উনি ওই রাইটটা এক্সারসাইজ করতে পারছেন না। তাহলে যেটা হয় কি, আপনি অটোমেটিক্যালি দেখা যায় যত ধরনের ইরেগুলারিটিস থাকে, সেই ইরেগুলারিটিসগুলি স্টপ হয়ে যায়। তাহলে আপনাকে যেটা করতে হবে, বা ইন জেনারেল আমরা ডেভেলপড ইকোনমিতে যেটা দেখি, যে আপনার লিস্টেড কোম্পানিগুলিতেই কর্পোরেট গভর্নেন্স, এবং সেখানে এইটা ওভারঅল তারা ফলো আপ করে যে অ্যাবোভ 50%। যদি অ্যাবোভ 50% হয়, আমি একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে, সিটি গ্রুপের 18 জন বোর্ডে, সেই 18 জনের মধ্যে 16 জন ছিল হলো আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। আপনি যদি ধরেন ব্যাংক অফ সিঙ্গাপুর লিমিটেড, যেটা সেখানে 5 জন তাদের বোর্ড, এবং 5 জনের মধ্যে 4 জনই হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো ইন জেনারেল তারা যেটা সাজেস্ট করে যে 6 to 7 যদি হয়, তাহলে বোর্ডটা ইফেক্টিভ হয়। আপনি যদি নাম্বার অনেক বেশি করেন, দেখা যায় যে অনেক সময় বোর্ডটা ইফেক্টিভ হয় না, এবং সে কারণে অনেক ফেইলিং সিচুয়েশন আমরা দেখেছি। তাহলে আপনার বোর্ড যদি ইন জেনারেল 7 to অন অ্যান অ্যাভারেজ, যে চাইনিজ এবং ইন্ডিয়ান কোম্পানিজ যেগুলিতে আমরা যেটা দেখেছি, অ্যাভারেজ যেটা তাদের বোর্ড 11 or 10, এটা হলো অন অ্যান অ্যাভারেজ। তাহলে যদি 10-11ও যদি থাকে, সেখানে যদি আপনি 50% ধরেন, 5 জন যদি এক্সপার্ট, যারা কম্পিটেন্ট, কোয়ালিফাইড, এবং তারা তাদের ডিউটিস সম্পর্কে জানে, তাদেরকে যদি আপনি দেন, তাহলে কিন্তু ওই ইরেগুলারিটিসগুলি ঘটার চান্সেস ভেরি ফিউ। এবং যেহেতু আপনি তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি আয়তে আনছেন, যেমন এখন যেটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট, দুটোতেই বলেছে যে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে তাদেরকেও অ্যাকাউন্টেবল হবে, এবং তাদের অ্যাগেনস্টেও যদি প্রসিডিং ড্র করতে হয়, সেটা করবে বাংলাদেশ ব্যাংক ওই আইন অনুযায়ী। তাহলে এই যে আপনি রেসপন্সিবিলিটি দিচ্ছেন, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাও আমার মনে হয় যে আপনি একটা ডিন লিস্ট করেন, কারণ অনেকেই আছে যারা কম্পিটেন্ট, কিন্তু তারা অপরচুনিটি পাচ্ছে না সার্ভ করার। তাহলে যদি ওই ডিন লিস্ট হয়, দেখা যাবে যে ওই ডাইরেক্টর ইন্ডেক্স, তা এরকম একটা যদি
আপনার পোর্টাল থাকে, তাহলে অনেকেই বাংলাদেশে দেখা যাবে অনেক কম্পিটেন্ট লোক আছে, তারা ওই প্রি রিকোজিট আপনার গ্রাজুয়েশন অন ল অথবা ইকোনমিক্স অথবা ধরেন আপনার ফাইন্যান্স অথবা ধরেন অ্যাকাউন্টেন্সি, এই কম্পিটেন্ট লোকজন এসে ওই পোর্টালে তারা রেজিস্টার করতে পারে, এবং ওখানে আপনি একটা টেস্টের বেসিস বা তাদেরকে রেগুলার বেসিস ট্রেনিং এবং আপগ্রেডিংয়ের একটা সিচুয়েশন যদি করেন, তাহলে ওখান থেকে আপনি কিন্তু তখন নিউট্রাল, ইন্ডিপেন্ডেন্ট, নট বায়াস তাদেরকে আপনি চুজ করতে পারেন মেরিট বেস, এবং তারা কিন্তু প্রপারলি আপনার এই লিস্টেড কোম্পানি যেগুলি বা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই আপনার রোলটা প্লে করতে পারবে। এবং সেই রোলটা যদি তারা প্লে করে যে যেটা হলো ডিপোজিটরদের ইন্টারেস্ট এবং যারা শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট, এবং এই যে করাপশনগুলি হয়, এই করাপশনগুলি কিন্তু কখনোই হতো না। তখন কিন্তু আপনার বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের যে সেপারেশন, যেটা আমরা কর্পোরেট গভর্নেন্স থেকে দেখি, সেই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশনটা আপনি এখানে পেতেন। এখন আমরা পাচ্ছি না, কারণ হলো যিনি বোর্ডে যাচ্ছে তিনিই দেখা যাচ্ছে যে তার বন্ধু বান্ধব বা তাদেরকে নিয়ে। এই যে একটা কথা বললেন যে তারাই কানেক্টেড কিনা, বাংলাদেশ ব্যাংক যেই মানে যে বিষয়গুলো এখানে এনেছে যে কি কি যোগ্যতা থাকলে তিনি হতে পারবেন বা কেন তিনি হতে পারবেন না, এই যে লিঙ্ক আপের ব্যাপারগুলো বলেছে যে একই ব্যবসায় পার্টনারশিপ থাকলে হতে পারবে না, এরপর তারা যদি কোনো মামলা থাকে, কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত আছে কিনা, এরপর তারা যদি এটা উইলফুল ডিফল্টার হয়ে থাকে তাই সেটার 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত। কিন্তু এগুলো বাংলাদেশে এই মুহূর্তে আমরা 300-র উপরে লিস্টেড কোম্পানি আছে, যেখানে কিন্তু আমরা দেখি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেখানে বিভিন্ন ধরনের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিচ্ছে। আমাদের ব্যাংকের প্রতিটা প্রাইভেট ব্যাংকে আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 2-1টা আছে, খুব যে আছে তা না। আবার স্টেট ওন ব্যাংকগুলোতে আপনি দেখবেন কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাই। খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে কেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাই আমরা জানি না। তবে এই যে এগুলো কিন্তু ক্রস চেক আমরা দেখি না, আমরা অনেক আলোচনা দেখতে পাই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরগুলো আসছে সম্পূর্ণ তাদের সম্পর্কের বেসিসে, নিজের আত্মীয় স্বজনেদেরকে দেওয়া হচ্ছে। বাট ওই যে আপনি একটা ইন্ডেক্সের কথা বললেন, এখানে ইন্ডেক্স না থাকার কারণে এইখানে এই পর্যন্ত এই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা, এদের সাথে ওই ব্যাংকের কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই পর্যন্ত এত প্রশ্ন উঠেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন হয়নি। আমরা যদি রিসেন্ট একটি ব্যাপার দেখি যে ওনারা যে কোয়ালিফিকেশন দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের, সেই কোয়ালিফিকেশন থাকলেই কি শুধু তারা সেখানে ভালো পারফরমেন্স করবেন? সেখানে তো অন্য ইস্যুও থাকতে পারে, অর্থাৎ রিলেশনের ইস্যু, আসলে ওনারা সেটা রেজ করবেন কিনা। সেটা যদি আমরা দেখি যে পদ্মা ব্যাংক, সাপোজ আমরা একটা উদাহরণ নেই, পদ্মা ব্যাংক যেহেতু এটা অলরেডি একটা কলাপস করা ব্যাংক, যেটাকে এখন টেক ওভার করছে এক্সিম ব্যাংক, সেই ব্যাংকের ডিরেক্টর কারা? একটা উদাহরণস্বরূপ আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা ছিলেন, এটা তো 65% এসটিকে স্টেট ওন ব্যাংকগুলো, যেহেতু সরকার এখানে 1700 কোটি টাকা বিভিন্নভাবে বেইল আউট প্যাকেজ দিয়েছে এইসব ব্যাংকের মাধ্যমে। আর বাকি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আমরা দেখতে পাই 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। ইমতিয়াজ ফারুক একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যিনি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, জাহিদুর রহমান যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হাওলাদার ইউনুস পার্টনার, এবং সাইদ রফিকুল হক যিনি দীর্ঘ সময় আইএফআইসি ব্যাংকের থেকে তার ক্যারিয়ার শুরু, এবং উনি 36 ইয়ার্সের লং এক্সপিরিয়েন্স আছে ব্যাংকিংয়ে। সো প্রোফাইল দেখে মনে হচ্ছে যে ভেরি গুড, ইমপ্রেসিভ প্রোফাইল। কিন্তু তারপরেও পদ্মা ব্যাংক যে এই রকম একটি ঘটনার শিকার হলো, বা এই যে গত 5 বছর ধরে এই পদ্মা ব্যাংক যে হাই রেটে ডিপোজিটরদের ডিপোজিট নিচ্ছিল, যদিও তার ডিপোজিট দেওয়ার ক্যাপাসিটি নাই, তার কোনো ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট তার কোনো ওয়েবসাইটে নাই, সে প্রকাশ করছে না, এ ধরনের, এবং এর মধ্যেও তাদের অনেক লোন করাপশনের রিপোর্ট আমরা দেখেছি আমাদের পত্রপত্রিকায়। সেখানে এই যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কেন রোল প্লে করতে পারলেন না, বা এই যে গাইডলাইনটা হলো সে তাদেরকে যে রেসপন্সিবল করা হবে এবং সেটা অবিলম্বে কার্যকর হবে, তাহলে এই জিনিসগুলো কেন হলো? তাহলে এইটা কিভাবে আইন এগুলো কতটা তাদেরকে মনে করে যে তাদেরকে রেসপন্সিবল করা উচিত? এইটা ধরেন এই যে 2024-এর বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার আগে তো এই জিনিসগুলি ছিল না। আমাদের হাতে যেটা ছিল যে কর্পোরেট গভর্নেন্স 2018, এবং 2018-এ আপনি কাকে কাকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, ওখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে, স্পেসিফিক কোয়ালিফিকেশন, এবং আপনার 10 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স আছে। কিন্তু ওই যে আমি যেটা বলছি যে আপনার আপনি সিলেকশন তো নিউট্রাল কাউকে করতে পারছেন না, কারণ আপনাকে তো ওই অপশনটা দিচ্ছে না। এখন আপনি যাদেরকে চুজ করছেন, আইদার আপনার ফ্যামিলি মেম্বার, ডিস্টেন্স রিলেটিভ, অথবা বন্ধু, অথবা
প্রতিবেশী কাউকে আপনি করছেন। এখন আপনার যদি একটা ডাইরেক্টর ইন্ডেক্স থাকতো যেখানে অল কম্পিটেন্ট লোকজন যারা নিজের ইচ্ছাতেই এবং প্রিরিকোজিট যে কোয়ালিফিকেশন সেটা তাদের আছে, এবং সেখান থেকে স্পেসিফিকলি ওই লিজিং কোম্পানি বা ব্যাংকগুলি তাদের বোর্ডে যদি এখান থেকে যেত, এবং ওই 2024-এ আপনি যে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসছেন এটা যদি 2024-এ না, এটা যদি 2000 বা 2002 বা 2004-এ আনতেন, তাহলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির অবস্থা আজকে এই জায়গায় আসতো না। কারণ আমরা আমাদের কর্পোরেট গভর্নেন্স 2006 and 12 এবং তারপর 2018, কিন্তু সেই 2018-এও যে কর্পোরেট গভর্নেন্স সেইটাও কিন্তু এখন পর্যন্ত অনেকেই, যেমন ধরেন দুটো কমিটি করতে হয় যেটা যারা লিস্টেড কোম্পানি, একটা হলো অডিট কমিটি, আরেকটা হলো আপনার এনআরসি। তো এই এনআরসি এবং অডিট কমিটি এখানে দুজনেই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর চেয়ার করবে, তার মানেই হলো চেয়ারম্যান হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তাহলে যদি এই অ্যাপয়েন্টমেন্টটা যদি আপনি ওই স্পেসিফিক কোম্পানি এবং ওই রিমুভালটা যেটা এখন বাংলাদেশ ব্যাংক করেছে, যে রিমুভালটা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রিজন সহ জানালে বাংলাদেশ ব্যাংক স্যাটিসফাই হলে অনলি দেন আপনি রিমুভ করতে পারবেন। এই জিনিসটা যদি আগে থাকতো তাহলে হয়তোবা তাদের একটা ভূমিকা থাকতো, বা এই আপনি যদি মিস্টার XYZকে চুজ করেন, সেই XYZ তো আপনার অলওয়েজই ডিপেন্ডেন্ট হবে, সে তো কখনোই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে না। তাহলে সেই সিলেকশন, এই প্রসেসটা আমার মনে হয় আপনাকে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করেন, আর যেহেতু এখন অ্যাকাউন্টেবিলিটির ইস্যু আসছে যেটা আগে ছিল না, তাহলে তারা তাদের কর্মকাণ্ডের জন্য অ্যাকাউন্টেবল থাকবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক যেই গাইডলাইন, অলরেডি একটা বিশাল গাইডলাইন দিয়েছে, বাট আপনি এখনো বলছেন যে এই গাইডলাইন আসলে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা আমরা এখনো ওইভাবে মানে সুশৃঙ্খলভাবে নিয়ে আসতে পারিনি, তো আপনার কোনো সাজেশন আছে যে এটা আসলে আমরা অন্যান্য কি ধরনের গ্লোবাল প্র্যাকটিসকে আমরা অ্যাডপ্ট করতে পারি? ধরেন যে কর্পোরেট গভর্নেন্সে যদি আমরা ইউকের দেখি, বা আমরা যদি আমেরিকান প্র্যাকটিস দেখি বা ইউরোপিয়ান প্র্যাকটিস দেখি, তাহলে সেখানে যেটা দেখব, ইভেন সিঙ্গাপুরকেও আপনি এক্সাম্পল হিসেবে নিতে পারেন, বা আমাদের পাশে যে ইন্ডিয়া তাকেও আপনি এক্সাম্পল নিতে পারেন। সেটা হলো যে আমাদের প্রথম যেটা করা দরকার, যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কারা হবে, এটা আপনি যেমন একাডেমিক কোয়ালিফিকেশন দিয়েছেন, এই যে যারা, আমি অনেক কোম্পানিতে দেখেছি যে উনি হিস্ট্রিতে পড়েছে, উনি কর্পোরেট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, তো উনি ব্যালেন্স শিটের কী বুঝবে? তো ওইটা তো ওনাকে ট্রেইনড আপ যদি করা হয় তাহলে না হলে উনি বুঝবে, আদারওয়াইজ তো উনি বুঝবে না। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা পোর্টাল করতে হবে, যেই পোর্টালে, যেটা ইন্ডিয়াতে করেছে, যে একটা স্পেসিফিক ডাটা ব্যাংক আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে চায় তারা ওখানে রেজিস্টার করে, এবং তারা একটা এক্সামের মাধ্যমে যায়, যেটা হলো অনলাইন টেস্ট হয়, এবং তাকে যেটা হয় সিকিউরিটিজ ল সম্পর্কে জানতে হয়, কোম্পানি ল সম্পর্কে জানতে হয়, তাকে অ্যাকাউন্টেন্সি, ব্যালেন্স শিট, এই জিনিসগুলি জানতে হয়। তাহলে এই সিস্টেমটা যদি বাংলাদেশে হয়, তাহলে অনেকেই আছে যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হতে চায়, যারা মেরিটোরিয়াস, যারা অ্যাকচুয়ালি কম্পিটেন্ট, তারা ওই দেখা যাবে আপনার ওই পোর্টালে তারা লিস্টেড হবে। তাহলে তারা যখন অ্যানলিস্টেড হবে, অ্যানলিস্টেড হওয়ার পরে আপনি যদি তাদেরকে টাইম টু টাইম ট্রেইনড আপ করে, এবং সেটার জন্য আপনি চার্জও করতে পারেন। যেমন আপনি যদি ইন্ডিয়াতে যেটা করেছে সেটা হলো যে ওদের যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, তারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সকে দায়িত্ব দিয়েছে, এবং ইন্ডিয়ান কর্পোরেট অ্যাফেয়ার্স তারা যেটা করে, তারা এই টেস্টটা নেয়, এবং তারা এই লিস্টটাকে রেগুলার বেসিস আপডেট করে, এবং সেটার জন্য তারা আবার একটা ফিস চার্জ করে। তাহলে আপনি যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে, তাদের রেগুলার বেসিস যে অনলাইন ট্রেনিং এবং অনলাইন টেস্টের মাধ্যমে যদি তাদেরকে আপডেট করে একটা ডিন লিস্ট, ডাইরেক্টর ইন্ডেক্স করেন, তাহলে অল দি লিস্টেড কোম্পানি তারা বাধ্য হবে এখান থেকে নেওয়ার, যে তোমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তোমরা এখান থেকে নিবা। তাহলে দেখা যাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা হবে নিউট্রাল, ফেয়ার। যদি অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে যদি গলদ না হয়, তাহলে কিন্তু তাদের রোলটা তারা ডিসচার্জ করতে পারে ভেরি ইফিশিয়েন্টলি। দ্যাট ইজ নাম্বার ওয়ান। আরেকটা যেটা আপনি করতে হবে সেটা হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস আপনাকে বাড়াতে হবে, এবং বোর্ড আপনি 20 সাইজ বোর্ড করে, যেটা ডেভেলপড কান্ট্রিতে যেটা অলরেডি প্রুভেন যে এটা ফেইলিউর কেস। কারণ আপনার যখন অনেক বড় বোর্ড হয় তখন আপনি ডিসিশন নেওয়া যায় না, কারণ অনেক ধরনের কমেন্টস আসে, অনেক ধরনের এই এতজনের একসাথে হওয়া বা একটা সমঝোতা হওয়া ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায়। সেই জন্য সাজেস্টেড যে আপনার 6 to 7 বা 8, তাহলে আপনি যদি 10-এর মধ্যেও রাখেন, এবং সেই 10 যদি আপনার বোর্ড হয়, এবং সেখানে একটা ইফেক্টিভ, ইফিশিয়েন্ট, কম্পিটেন্ট বোর্ড করতে হলে আপনাকে
এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের নাম্বারটা বাড়াতে হবে। যেমন আমাদের কর্পোরেট গভর্নেন্স 2008-এ 1:5, 5 জনে 1 জন বাংলাদেশ ব্যাংক করেছে, সেটা হলো যে মিনিমাম 2, আর 20 জন হলে 3 জন। সেটা কখনোই না। আমার কাছে মনে হয় এটা অবশ্যই তাদেরকে করা উচিত যে 50%-এর লেস ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়া উচিত না। ইনএফেক্টিভ হবে, এটা ইনএফেক্টিভ হবে। আর স্পেশালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য আমার যেটা কথা, যে পৃথিবীর কোথাও, ইভেন ইন্ডিয়াতে, ইভেন নেপালেও আপনি দেখবেন যে এক ফ্যামিলি থেকে একজনের বেশি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে তারা ডাইরেক্টর হতে পারে না। তাহলে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, যেটা লেটেস্ট 2023 যে অ্যামেন্ডমেন্ট, যে এক ফ্যামিলি থেকে 3 জন, এইটা ইম্পসিবল। যেটা পাকিস্তানে আছে, যেটা আমরা সবসময় ফলো আপ করেছিলাম, যে 8 জন যদি হয় তাহলে 4 জন হতো এক ফ্যামিলি থেকে। এখন সেটা তারা 50% থেকে কমিয়ে এখন 25%, মানে আমাদেরটা ফলো, যেটা আমরা 2 জন, ওরা এখন 2 জন করেছে। তাহলে সেইটা আমাদের কাম্য না। আমাদের কাম্য যেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, সেটা হলো যে এক ফ্যামিলি থেকে একজনের বেশি হবেই না। কারণ আপনার ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা প্রি রিকোজিট কনসেপ্ট, ইটস এ সোশ্যাল ইনস্টিটিউশন। কেউ এটা বলতে পারবে না যে এটা আমার কোম্পানি বা আমার ব্যাংক, এই কথাটা বলার কোনো সুযোগ নেই। কারণ সে অনলি 2%-এর ওনার। এখানে যারা স্টেক হোল্ডার্স, যারা ডিপোজিটর, যারা শেয়ার হোল্ডার এবং যারা সাপ্লায়ার, ক্রেডিটার, সকলের ইন্টারেস্ট ইনভলভ। সেই জন্য এখানে তার কোনো ওই অগ্রাধিকার নেই যে আমার কোম্পানি, তাহলে আমার সমস্ত ফ্যামিলি মেম্বার এখানে ডাইরেক্টর হবে, সেটা বলার কোনো সুযোগ নেই। তাহলে সেইটাকে আপনাকে করতে হবে যে এক ফ্যামিলি থেকে একজন, এবং ইন্ডিপেন্ডেন্টের ডাইরেক্টরদের প্রপোর্শনটা বাড়িয়ে দিতে হবে, মিনিমাম 50% করতে হবে। তাহলে এই যে করাপশনের যেই সিচুয়েশনটা হয়েছে, আমরা যেটা ফেস করছি এখন, এই যে মার্জার, এই যে অ্যাকুইজিশনের কথা হচ্ছে, এই জিনিসটা হতো না। যেটা আদার কান্ট্রিজ, যদি ধরেন আপনি এশিয়ার কোরিয়া বা যদি মালয়েশিয়া বা ইন্ডিয়া, এই যে যারা 90s-এ যেই সিচুয়েশনটা ফেস করছে, আমরা সেটা এখন ফেস করছি, সেটা আমরা ফেস করতাম না যদি আমরা এই প্রপোর্শন, যে আমাদের ইকোসিস্টেমটাকে ডেভেলপ করে দিতাম, এবং সেখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর প্রপোর্শনটা বেশি হতো, এবং সিলেকশন প্রসেসটা যদি ওই ডাইরেক্টর ইন্ডেক্স থেকে হতো, এবং কম্পিটেন্ট কোয়ালিফাইড লোকজন যদি বোর্ডে আসতো, যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মিনস ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই কাজ করতে পারবে, কারণ তার প্রসেস অ্যাপয়েন্টমেন্টটা হলো ইন্ডিপেন্ডেন্ট। এখন যেটা হয় যে ইন্ডিপেন্ডেন্ট উনি এসে হয়ে যায় ডিপেন্ডেন্ট, কারণ তার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাই হলো ডিপেন্ডেন্ট মিনস সিলেকশন। সেই জন্য তাহলে এইটাকে যদি আমরা রিমুভ করতে পারি, অনলি তখনই আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র পরিচালকের যেই স্বার্থটা বা ভূমিকাটা, সেটা প্রপারলি ডিসচার্জ হবে। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানলেন যে আসলে স্বতন্ত্র পরিচালক একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিটরদের স্বার্থ রক্ষায় অনেকটাই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটা গ্লোবাল প্র্যাকটিস, যে স্বতন্ত্র পরিচালকরাই আপনার ভয়েস হবে এই ব্যাংকের বোর্ডে। তো যেটা বাংলাদেশ ব্যাংক গাইডলাইন দিয়েছে, তাদের এটা অনেকটাই আমরা এখন আপডেট হয়েছে আগের থেকে, যে তাদের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া হয়েছে যাতে করে তারা তাদের রেসপন্সিবিলিটি নিয়ে আপনার ডিপোজিটরের জন্য কথা বলতে পারে। কিন্তু স্টিল আমরা যেটা জানতে পারলাম, এখানেই আপনারা জানলেন যে এখানে আমাদের আসলে যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এবং এখানে যে নাম্বার অফ যেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বোর্ডে দেওয়া হচ্ছে, সেটা আসলেই এখনও আমরা ঠিক সঠিক পথে নেই, যে কারণে আসলে স্বতন্ত্র পরিচালক ব্যাংকগুলোতে থাকা সত্ত্বেও আসলে তারা ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবেই কাজ করছে, আপনার আমার জন্য কোনো ভয়েস রেস করতে পারছে না, বা বাংলাদেশ ব্যাংকে যে রিপোর্ট করার যে সাহস বা তাদেরকে যে এম্পাওয়ার করা হয়েছে, সেটাও তারা এক্সারসাইজ করছে না। যে কারণে আজকে আমরা এই যে মার্জার, অ্যাকুইজিশন, এসবের কথা ভাবছি, এবং আমাদের ডিপোজিটাররা আমরা আমাদের ডিপোজিট নিয়ে শঙ্কায় আছি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।